যখন পুরোপুরি বুঝি ভালো মন্দ তখন থেকেই। জি প্লিজ। ছোট থেকে আমি মানে প্রচন্ড চঞ্চল ছিলাম। 7 বছর পর্যন্ত আমি গ্রামের বাড়িতেই ছিলাম দাদুর কাছে। দাদা ছিলেন আমাদের গ্রামের একজন ডক্টর। সকালবেলা যখন ঘুম থেকে উঠে দাদা ফার্মেসিতে যাবেন তখন আমাদের দুজনকে নিয়ে যেতেন। আমরা আর একটা ফুফাতো ভাই আছে, দুজনেই। আর পুরো ফ্যামিলির মধ্যে আমরা 2টা ছেলে বাচ্চাই ছিলাম। তো আমাদের মানে দুজনকে নিয়ে গিয়ে দেখা যেত যে গ্রামে যখন বনি হতো দোকানে তারপরে নাস্তা খাওয়ানো হতো। আমরা এত দুষ্ট ছিলাম যে গরম চায়ের ভিতর রুটি দিয়ে তারপরে মুখে দিয়ে হা করে থাকতাম দুজনে। কেন? গরম ছিল আর আমরা তো নিজেরা ফু দিব না, দাদা আমাদেরকে ফু দিয়ে দেবেন। ওকে। কারণ অনেক আদরের ছিলাম তো, দুজনকে সাইকেলে করে নিয়ে যেত, আবার সাইকেলে করে ঠিক স্কুলে যাওয়ার সময় দিয়ে যেত। আমি খুব চঞ্চল ছিলাম তো সবার আগে গাছে উঠতাম। ওকে। আমার ফুফাতো ভাইটা আমার থেকে 1 বছরের বড়। ও আমাকে সবসময় মারতো, তুমি আগে কেন গাছে উঠবে, তুমি মেয়ে মানুষ না, তুমি গাছে উঠবে না, আমি গাছে উঠবো। আর আমি গাছে ওঠার সাঁতারে খুব চঞ্চল। তো যখন মানে আমরা স্কুলে পড়তাম, আমার দাদু কখনোই আমার মাকে মেনে নিতে পারেনি, কারণ দুজনই চাচাতো ভাই বোন ছিল। আমার দাদু সবসময় মায়ের একটা না একটা দোষ তার ছিল, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবা বেকার ছিলেন, তারা পালিয়ে বিয়ে করেছে। ওকে। তো আমাকে আমার নানুদের ফ্যামিলি থেকে কেউই তেমন একটা লাইক করতেন না, যে আমি মনে হতো যে তাদের একটা বোস। আর এট ফার্স্ট মেয়ে হয়েছি সেজন্য আরো বেশি পছন্দ করতেন। আর আমি খুব দাদুর পাগল ছিলাম তো। এমনি দাদু নানুর বাড়ি কি খুব পাশাপাশি ছিল? চাচাতো ভাই বোন তো পাড়ার ওপর, এই পাড়ার ওপর। ওকে। ওদের কথা থাকতো যে আমি দাদুকে রেখে কেন নানুদের কাছে চলে আসি না। ছোটবেলায় আপনার কোনো নাম ছিল? দুষ্টুমি করার জন্য দেখা যায় না একটু অন্য ব্যতিক্রম ধর্মে একটা নাম ধরে কিংবা একটা কিছু খেপানোর জন্য? সবসময় মোটা ছিলাম তো, ছোটবেলাতে খুব মোটা। ওরা সবসময় দুষ্টুমি করে, হয় পাজি বলবো না ভেড়াডোস বলবো। ভেড়াডস? ভেড়াডস কি জিনিস? আমাদের গ্রামের একটা কথা যে খুব মোটা হলে তাদেরকে এই নামটা দেওয়া হয়। ভেড়াডস। হ্যাঁ, ভেড়াডোস। ওকে। তারপর মায়ের আদরটা খুব কম পেয়েছি আমি। তো অনেকভাবে যন্ত্রণার শিকার হয়েছে আমার আম্মা, আব্বার কাছ থেকে, দাদুর কাছ থেকে। ওইটা আর আমার বোঝাই না। আমার সবসময় চিন্তা থাকতো আমি কাকে কখন দুষ্টুমি করব। আর ছোটবেলা থেকে চুলগুলো প্রচন্ড লম্বা ছিল, দাদু সবসময় মারতো আর চুলে তেল দিত। দাদু মানে হচ্ছে দাদির কথা বলছেন হ্যাঁ, আপনি, আমি রাইট? দাদির কথা বলছি। ওকে। তো আমার মাও তেমন একটা আমাকে লাইক করতো না, কারণ আমি দাদুদের প্রচন্ড পাগল। তাদের কথা হচ্ছে নানুর পাগল হবা সবকিছু পাবা। আমার নানুদের একটু মানে অবস্থা ভালো ছিলেন। আর আমার ছোটবেলা থেকে একটা হিংসা ছিল, আমি মানুষেরটা কেন করবো। তো এক সময় আব্বু আম্মুকে রেখে ঢাকায় চলে আসে। ঢাকায় চলে আসার পরে মানে আম্মুকে প্রচন্ড রকমের অত্যাচার করে, এটা সেটা বলে। আম্মু কারোর সাথে কথা বলে তাকে সন্দেহ করা হয়, বাবার বাড়িতে যেতে দেওয়া হয় না। যেরকম করতে করতে আমার আব্বু এখানে এট ফার্স্ট এসে বড় মামার বাসায় উঠছে। কি করতেন জানতাম না। তো একদিন আব্বু গ্রামের বাড়িতে যাওয়ার পরে কি নিয়ে ঝগড়া হয়েছে তাও শিওর না। আমি স্কুলে গিয়েছি। তো আমি স্কুলে যাওয়ার পরে রাস্তাতে যখন আসতেছি তখন দেখি আমার আম্মু আমার ছোট বোনটাকে নিয়ে চলে যাচ্ছে। So, তখন আপনারা দুই বোন? হ্যাঁ, ওকে। আমি জিজ্ঞাসা করলাম যে আম্মু তুমি কোথায় যাচ্ছ। আম্মু কোনো কথা না বলে বলছে ডাক্তারের কাছে যাচ্ছে। তো যতটুকু আমার মনে আছে, আমাদের মসজিদের বাড়ি তো, বাড়ির ভেতরেই মসজিদ। তো মসজিদের যে হুজুরটা ছিলেন সে আবার আমার মাকে মেয়ে বলতো। তাকে আমি মানে ঘোলা দেখলাম না কি দেখলাম জানি না, তাকে দেখলাম বিল দিয়ে উঠে আসতেছে আর আম্মু রাস্তা দিয়ে যাচ্ছে। তো হয়তো বা আম্মুকে মারধর করেছে, কান্নাকাটি করতে করতে চলে গেছে, বাবার বাড়িতেও যায়নি। সেখান থেকে কোথায় গেছে আম্মু আমি জানি না। খুব সম্ভবত যে আমার দাদুরা যেটা বলতেন যে ইমাম আম্মুকে দিয়ে আসছে, দিয়ে আসতে পর বিকেলে আবার আসছে আম্মু। ইমাম আম্মুকে দিয়ে আসছে? হ্যাঁ, এই জিনিসটা গ্রাম শুদ্ধ রটে গেল। ইমামটা কি? মানে মসজিদের যে নামাজ পড়ান তাকে ইমাম বলা হয়। ওকে। উনি সম্পর্কে কি ছিলেন আপনার মার? আমাদের বাড়ির হুজুর ছিলেন উনি। উনি হচ্ছেন বাড়ির হুজুর ছিলেন। হুজুর, আর আমার মাকে মেয়ের মতো ভালোবাসতেন। তো ওনাকে নিয়ে একটা কুৎসা রটনা হলো। ওই আমাকে না আবার প্রশ্ন করা হয়েছে কি তোমার আম্মু কার সাথে গেছে, আমি জানি না। প্রথম থেকে তো আম্মুকে মেয়ে মেয়ে করতেন, তো একটু সন্দেহ ছিল। আমাকে বলতেছে হুজুর আসেনি দুপুর বেলা। তো হুজুরকে তো আমি দেখছি আসতে, খুব চঞ্চল তো, সত্যি কথাটাই আগে বলতাম। সম্ভবত আম্মু তার সাথে গেছে। আর কোত্থেকে যেন কে বলেছে যে আম্মুকে আর তাকে আমাদের উপজেলার এক মিষ্টির দোকানে দেখছে। এই তো তাদের সন্দেহটা ক্লিয়ার হয়ে গেছে। তারা বলতেছে আম্মু চলে গেছে, কিন্তু আম্মু বিকেলবেলা আবার ফিরে আসছে। আব্বু যখন রাতে ফিরলো সেদিন আর কিছুই বলো না, আম্মুর সাথে খুব চিল্লাচিল্লি হলো। পরের দিনও কিছু হলো না। রাত্রেবেলা দেখা গেছে কি হঠাৎ করি না আম্মু প্রচন্ড কান্না করতেছে পাশের রুমে। তো আমি গেলাম, যা দেখি আমার আব্বু প্রচন্ড মারতেছে আমার আম্মুকে। দেখা গেছে প্রচন্ড মারতেছে, কেউ তাকে ধরে না। তা আম্মুকে মারতে মারতে বের করে দিছে ঘর থেকে। বের করে দেওয়ার পরে এখন আমরা তো পেছনে যাব, 2টা বোনই। কিন্তু এই ঘটনাটা আমার লাইফে আমি কোনোদিন ভুলবো না আর কি। আমার মাকে যখন বের করে দিল, আমার মা চিৎকার করে, গ্রামের মানুষ এক জায়গায় হয়ে গেল। তো আমার মাকে বের করে দেওয়া হলো, আমাদেরকে দেওয়া হলো না সাথে।
তো আমার মা ওখান থেকে মানে এক মামা ছিলেন, আমি নামটা জানি না, আমাদের এলাকারই। তো ওই মামা মাকে নিয়ে নানু বাড়িতে ওঠে। নানু বাড়িতে ওঠার পর নানুর একটা বোরকা এক জোড়া স্যান্ডেল নিয়ে আমার মা শরীয়তপুর কোর্টে উঠে যায়, আমার উকিল নানার কাছে। ওখানে ওঠার পরে না আমার দাদুরা চিন্তা ভাবনা করছে একবারে তো গেছে, তো এখনই ডিভোর্স নিয়ে দেবো। ওকে। কিন্তু আমরা তো মামা করে প্রচন্ড কান্না করতেছিলাম রাত্রেবেলা। তো পরের দিন আমি মানে স্কুলে গেছি, অনেকে অনেক কথা বলছে, আমার ওগুলো তো সেন্সে ঢুকবেই না, আমি তো দুষ্টুমি করি। আম্মু যে চলে গেছে এই সেন্সটা আমার মাথায় নেই। আমাদের দুইটা বোনকে দেখে আম্মু চলে গেছে। স্কুল থেকে আসছি পর দাদা শুয়ে আছে বিকালবেলা, ফুপিরা বলতেছে তোর আম্মু তো গেছে আর আসতে হবে না, তোর আম্মু চলে গেছে, যাক তোরা আমাদের কাছে থাকবি। তা আমি বলছি হ্যাঁ থাকবো, যদি তোমরা আম্মুর মতো বকা না দাও। তো ওই 99 এই ঘটনাগুলো। তো এক সপ্তাহ পরে ওখানে গিয়ে আম্মুর একটা লোকের সাথে পরিচয় হয়, শাহজাহান খন্দকার, সুপ্রিম কোর্টের সম্ভবত মুহিরি না কি ছিল বহুরি, হ্যাঁ। আমি জানি না। ওনার সাথে পরিচয় হয়, ধর্মের ভাই ডাকে থাকে। তো আব্বু যখন মানে আম্মুকে আনতে গেছে, আম্মু তাকে বলল তুমি তোমার হাজবেন্ডের সাথে চলে যাও, আর কোনো কে আনতে গেছে তাকে? আমার আব্বু আনতে গেছে তাকে। আচ্ছা, কে বলছে চলে যাওয়ার কথা? ধর্মের ভাই হ্যাঁ। শাহজাহান খন্দকার, উনি। আচ্ছা। তুমি তোমার হাজবেন্ডের সাথে চলে যাও, আমরা তোমাকে আবার নিয়ে আসবো। সেই কথা বলার পরে আব্বুর সাথে পরিচয় হয়, আমার উকিল নানাও তাকে সায় দিয়েছে যে যাও দেখো কি হয়। এই কথা বলার পরে আম্মু তো আসছে আব্বুর সাথে। আম্মু যখন আব্বুর সাথে চলে আসেন দাদা বাড়িতে, তখন আমরা দুই বোন দাদুর কাছে। উনি রাজি হলেন আসতে? উনি রাজি হয়েছে, কারণ আমার আব্বু কখনোই চাননি যে আমার আম্মু তাকে ছেড়ে চলে যাক, ওকে। যেহেতু তাদের লাভ ম্যারেজ। তো আম্মু চলে আসছে, আসার পরে প্রচন্ড গ্যাঞ্জাম, মানে 2-3টা গ্রামের লোক এক জায়গায় হয়ে গেছে, আম্মুকে প্রচন্ড মারলো। কে মারলো? আমার দাদু। ওকে। আমার দাদু আমার আম্মুকে মেরেছে। ওকে ওকে। আমার দাদা আমার আব্বুকে মেরেছে। আমার দাদার একটাই ক্ষোভ ছিল যে তুই বউকে নিয়ে কেন ঢুকলি এখানে, যেহেতু তার কষ্ট হচ্ছে। আমার দাদা প্রচন্ড রকমের ভালো মানুষ ছিলেন, বলছে যে যেহেতু এখানে তোর এত কষ্ট, তুই কেন আসলি ওর সাথে, তুই কেন একেবারের জন্য চলে গেলি না। তো আমার মা তো আমাদেরকে ছেড়ে যাবেন না, আব্বাকেও ছেড়ে যাবে না, আব্বুও তাকে ছাড়বে না। তো পরে ওইখানে গ্যাঞ্জাম হওয়ার পরে আমরা আমার আব্বুর দাদু মানে আমার বড় মা পাশাপাশি রুম, তো আমরা ওখানে উঠি। ওঠার পরে ওইটাও দাদু সহ্য হলো না, প্রচন্ড গ্যাঞ্জাম লাগাই দিছে, যাচ্ছে না কেন, চলে যাক। আব্বু তখন আম্মুকে রেখে ঢাকায় চলে গেলেন। গিয়ে আমার ওই মামা, যা আমার আম্মু ধর্মের ভাই ছিলেন, তার সাথে পর দেখা করলেন। সে একটা চাকরি দিয়ে দিল অ্যাডভোকেট আব্দুর রেজা খানের ওখানে, তার পিয়ন হিসেবে। ওখানে 1 মাসের বেতন পেয়ে আমাদেরকে বড় মার এখান থেকে ঢাকায় নিয়ে আসেন। ওকে। জায়গাটার নাম আমার মনে নেই, আমাদের একটা মেসে উঠিয়েছে। ওখানে আমরা 1 সপ্তাহ থাকি। থাকার পরে আমার আব্বু আমাকে প্রচন্ড রকমের ভালোবাসতেন, মায়ের চেয়ে বেশি। ছোট বোনটাকে প্রচন্ড ভালোবাসতেন। তো ম্যাচে উঠিয়েছে, ওখান থেকে আমাদেরকে কি প্রবলেম হয়েছে জানি না, আমার বাবা আমাদেরকে সেকশন নিয়ে যান। সেকশন হাজারীবাগ সেকশন। ওকে। এমন একটা পরিস্থিতিতে আমাদেরকে ওখানে উঠায় আমার মামার সাহায্যে। ওখানে গিয়ে মানে এরকম একটা পজিশন ছিল যে আমি কখনো এরকম ঘর দেখিনি। নিচে বাস ছিল, নিচে অজগর সাপ পানির ভিতরে। হ্যাঁ, মানে চিড়িয়াখানায় নিয়ে গেল নাকি? না না হাজারীবাগে কোনো চিড়িয়াখানা নাই তো? না না, এটা হচ্ছে একটা বস্তির মতো। ওকে। নিচে অজগর সাপ, পাশে ট্যানারি, উপরে টঙের ঘরগুলো, চিকা ইঁদুর এটা সেটা। অজগর সাপ কিভাবে দেখলেন আপনি? খালটা ভরে অজগর সাপ ছিলেন, এজন্য মানে 1 তলা সমান উঁচু করে বাঁশ দিয়ে তারপর টঙের ঘরগুলো বানানো হয়েছে। ওকে ওকে। অজগর সাপ সম্ভবত, যে সাপের বিষ নেই। ওকে ফাইন। মানে সাপ ছিলেন নিচে আর কি। সাপ ছিলেন মানে সাপকে আপনি সম্মান করে আপনি বলছেন? ওকে। না, তো ওখানে যাওয়ার পরে 6 মাস পরে আমাদের খবর আসলো যে আমার দাদা মারা গেছে। ও। আমি যেটা এখনো উপলব্ধি করি যে দুর্ঘটনার কথা শুনলে খুব দ্রুত কোথাও যাওয়া যায় না। আমরা লঞ্চে উঠলাম, মাঝপথে লঞ্চ নষ্ট হয়ে গেল। তারপরে যে বেবিতে উঠেছি, সে বেবিটা অর্ধেক পথে সে নষ্ট হয়ে গেছে। মানে অনেক কষ্টে অনেক কি করে আমাদের 2টা বোনকে নিয়ে বাবা মাকে নিয়ে বাড়িতে গেলেন। যাওয়ার পর দেখি প্রচুর সবাই কান্নাকাটি করতেছে, আমার দাদু সেন্সলেস, ফুপুরা কান্নাকাটি করতেছে আমার মাকে ধরে, মাও প্রচন্ড কান্নাকাটি করতেছে, আশপাশের লোক। আমার দাদা মরার পরে এত লোক মনে হয় না আমি আজও দেখেছি। সে এত ভালো ডাক্তার ছিলেন, এত ভালো লোক ছিলেন সে। আমরা গ্রামে যাওয়ার পর দাদাকে মাটি দিয়ে আমার আব্বা 4 দিন 5 দিনের দিন চলে আসলেন। ঢাকায় আসার পর আমাকে স্কুলে ভর্তি করানো হয়, ওখানে লেখাপড়া করানো হয়। পরে আমার যে মামা ছিলেন ধর্মের মামাটা, উনি ঢাকা কামরাঙ্গীরচরে বাড়ি করলেন। ধর্মের মামা মানে ঠিক বুঝলাম না। ধর্মের মামা মানে হচ্ছে যে শরীয়তপুর গিয়ে যার সাথে মানে অ্যাডভোকেট শাহজাহান খন্দকার, উনি আমার মায়ের ধর্মের ভাই ছিলেন। ওকে উনি ওকে। যখন আমার বাবার সাথে ঝগড়া করে চলে গেলেন, তখন তার সাথে পরিচয় হয় ওখানে আচ্ছা। কোর্টে।
তো সেই হিসেবে ধর্মের ভাই। তার মানে তার সাথে পূর্ব পরিচয় ছিল না, কোর্টে না, না, গিয়ে পরিচয়? কোর্টে গিয়ে যখন আমার মা চলে গেলেন, বাবা আনতে গেলেন, তখন পরিচয় হয়েছে। ওকে। তো ওখানে মানে আমার মামা বাড়ি করলেন কামরাঙ্গীচর, ওখানে চলে আসলাম। ওখানে চলে আসার পরে আমি একটা স্কুলে ভর্তি হলাম, তখন আমি ক্লাস 3 তে পড়ি। স্কুলে ভর্তি হওয়ার পর ওখান থেকে আমাদের মানে আব্বুর অবস্থা আগে থেকে অনেক ভালো হয়েছে। মানে এখন আমার মায়ের ঘরে মনে হয় যে শান্তি। এক সময়টা আমার আব্বুর এতটুকু বদভ্যাস হয়ে গেল যে আমার আব্বু বাজে নেশায় চলে যেতে থাকলো। হুম হুম হুম। 2002-এ 3-এ আব্দুল রাজ্জাক খান মারা গেলেন। মানে আপনার ধর্মের? না, আমার আব্বু যে অফিসে জব করতেন সেই মালিকটা মারা যাওয়ার পর আমার আব্বু জবটাও চলে গেছে। তো সেখানে আব্বু একটু ঘাবলা করে, অনেকগুলো টাকা তাদের মেরে দিয়েছে। এটা আপনি জানলেন কিভাবে? এটা আমরা তখনই জানতে পেরেছি যে অফিস থেকে বাসায় পুলিশ পাঠানো হয়। তো আমরা তো আগে থেকে এটা শিওর যে আসবে তাকে নেওয়ার জন্য। আপনারা আগে থেকে শিওর ছিলেন যে বাসায় পুলিশ আসবে? হ্যাঁ, আমরা প্রথমে যখন সে মারা গেছে তার 3 দিন পর আমরা জানতে পেরেছি আব্বা টাকা নিয়ে ঘাবলা করেছে। কিরকম? সেটা হচ্ছে যে অনেকগুলো টাকা তাদেরকে কারেন্ট বিল, গ্যাস বিল দিতে দেওয়া হয়েছিল আব্বুকে। খুব বিশ্বাস করতেন তো, হুম হুম। কিন্তু আব্বু সেটা দেয়নি। আচ্ছা, না দিয়ে সে ঘরে বা টাকাগুলো কি করেছে আমি জানি না। এই খবরটা আপনি কিভাবে পেলেন? আমার মামাকে সেখান থেকে, তার 2টা ছেলে ছিল, আব্দুর রেজা খান অ্যাডভোকেট, হ্যাঁ হ্যাঁ। তার ছেলেরা খবর পাঠিয়েছে আমার মামার কাছে, আপনার ধর্মের মামার কাছে? ধর্মের মামার কাছে খবর ওই পাঠিয়েছে। মামার বাড়িতে কি আপনারা থাকতেন? আমরা ওই মামার বাড়িতেই থাকতাম। তো ওনাকে ধরে নিয়ে যাবে, তো মামা অনেক কষ্ট করে অনেক কিছু করে এটা কন্ট্রোল করলেন, পুলিশ চলে গেলেন, তাকে আর নেওয়া হলো না। কি পরিমাণ টাকা আইডিয়া ছিল? প্রায় 60,000 টাকার মতো। 60,000 টাকার মতো? পুলিশ আসলো বাসায়, তারপর? পুলিশ আসার পরে মামা পুলিশদেরকে বুঝালেন, তারপর ওই অফিসে ফোন দিলেন, তাদেরকে বোঝালেন যে এটা আমরা দিয়ে দেবো। আমি যে মামা আবার একটা তাদের কাছ থেকে একটা অনেক মানে বেশি পরিমাণ হয়তো বা টাকাটা পেতেন একটা চেকে, আমার এই চেকটা থেকে কেটে রাখবেন। তো সে আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন। হুম 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 হুম। তো আমাদেরকে এখানে মানে কামরাঙ্গীচর নিয়ে ক্লাস 3 তে ভর্তি করে দেওয়া হলো। 3 গেল, 4 গেল, ক্লাস 5-এ যখন পড়ি তখন আমি দেখতে শুনতে বেশ বড় হয়ে গেছি। ওকে। স্বাস্থ্য স্বাস্থ্য ভালো, মানে আমি বেশ বড় হয়ে গেছি। হুম হুম। বড় হয়ে যাওয়ার পর সবারই চোখে পড়ে আমাকে। তখন থেকে একটা বিয়ের প্রপোজাল আসলো। আসতে থাকে, তো আমার বাবা রাজি না, ছোট মেয়ে কি বিয়ে দেবো কি। তো একদিন আমি মানে ঘরে যখন মানে বসে আছি বা টিভি দেখতেছি, মা নেই, মা হচ্ছে মামির কাছে, আমার এই ধর্মের যে মামা তার ওয়াইফের কাছে। আমার ধর্মের মামার 2টা মেয়ে, একটা ছেলে, ওকে। সবাই প্রাপ্তবয়স্ক। হুম হুম। তো আমার মামা একদিন হঠাৎ করে এসে আমার পাশে বসে আমাকে ধরে বলতেছে, মামুনি তুমি কি করো? মানে তার চাওয়ার ভঙ্গিমাটা আর আমাকে ধরার ভঙ্গিমাটা একটু অন্যরকম ছিলেন। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় একটা ছোট্ট বিরতি নিতে চাই, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। আমরা শুনছি লাবণ্যর জীবনের গল্প। লাবণ্যের জীবনের গল্পটা আসলে রবীন্দ্রনাথের শেষের কবিতা রমিত এবং লাবণ্যের জীবনের গল্প নয়, আপনারা বুঝতে পারছেন। কিন্তু একটা বিষয় নিশ্চিত ভাবে আছে, সেটা হচ্ছে এই গল্প থেকে যদি আপনি কিছু শিখতে চান, সেই শেখার জায়গাটি নিশ্চয়ই আছে। লাবণ্যকে যদি আপনি দেখতে চান এবং একই সাথে তাকে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারি থাকে, আপনি করতে পারবেন, যেগুলো আমরা অনুষ্ঠানের শেষের দিকে গিয়ে তাকে প্রশ্নগুলো করবো, যে প্রশ্নগুলো আপনি এখন ফেসবুকে লিখছেন। ওকে লাবণ্য, তারপর কি হলো? আমার মামা আমার রুমে এসে যখন আমাকে ধরলেন, এটা আমার কাছে ভালো লাগেনি। আগের আদরটা আর ওই দিনের আদরটা আমার কাছে মানে অস্বাভাবিক লেগেছে। ওকে ফাইন। তো আমি ওখান থেকে উঠে চলে আসার পর আমি মায়ের কাছে চলে গেছি। উনি আবার আমাকে ডাক দিচ্ছেন, তা আমি যাইনি। 2-1 দিন পরে সে আবারও ঠিক একই রকমের ব্যবহার আমার সাথে করছে। কি বলবো এখন, মামা বাবার সমান, হুম হুম হুম। কিছু বলতে পারতেছি না। আমার মতো করে আমি প্রায় মাস 3 ওনাকে এভাবে এড়িয়ে গেছি। আপনি তো বুঝতে পারছিলেন যে আচরণটা অস্বাভাবিক একটা আচরণ, যেটা আপনাকে মানসিকভাবে পীড়া দিচ্ছে। আপনি কারোর সাথে শেয়ার করেননি ব্যাপারটা? শেয়ার করার মতো আমি তখন ওরকমটাই করিনি যে মামা মানে আমার সাথে এরকম আমি ভাবতে পারি না। হয়তো বা মাঝে এরকম করেছে, আমি একটু বললে মামা হয়তো বা শুধরে যাবে। আপনি বলেছেন মামাকে 3 মাসের মধ্যে? মামা আপনি এরকম কেন করেন, আপনি একটু মানে একটু ভদ্রভাবে আচরণ করেন, বা বেশি কিছু বলতে পারতাম না। তো ওটা বললে উনি কি বলতো? এটা কোনো ব্যাপার না, তুই তার আমার রক্তের না। হুম হুম হুম। তো তখন আমি কথাটা এরকম ভাবে বুঝতাম না। ক্লাস 5-এ ফাইনাল পরীক্ষা দিচ্ছি। ফাইনাল পরীক্ষা দেওয়ার পর আমি বেশ কিছুদিন ছুটিতে ছিলাম, তো আমরা গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছি। আমি এখানে ওখান একটু থেকে ফিরে আসলাম। জি, ফিরে আসবেন নিশ্চয়ই, আপনার জীবনের গল্পে আমি যাবো। তবে তার আগে বারবারই বলি হ্যালো 8920-তে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ বলে একটা ব্যাপার আছে, আপনারা নিশ্চয়ই জানেন। এগুলোর স্ট্যাটিস্টিক্স যদি আপনি দেখেন, সেগুলো রীতিমতো ভয়াবহ। হিউজ অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়। বিশেষ করে শিশু যারা আছে তাদের ব্যাপারে সতর্ক থাকুন, এবং একই সাথে যারা শৈশবটা তো পার হয়ে এসছে, তারপরেও আমি মনে করি যে যদি কখনো বন্ধুর দ্বারা হোক বা কখনো এরকম কোনো বড় মানুষের দ্বারা হোক বা যে কোনো ভাবেই হোক যেটা অস্বাভাবিক আচরণ মনে হবে, সেগুলো এসে পরিবারের অভিভাবক যারা রয়েছেন তাদের কাছে খুব সুন্দর করে বলে দেয়া, এবং এগুলো যে মানসিকভাবে কতটা বিকারগ্রস্ত করতে পারে পরবর্তীতে পার্সোনালিটি বিকাশে, এটার অনেক এক্সাম্পল কিন্তু দুনিয়াতে আছে। আমার মনে হয় প্লিজ আপনারা এই ব্যাপারটাতে সচেতন থাকবেন। ওকে। আমরা গ্রাম থেকে যখন ফিরে আসলাম, তো আইসা দেখি তার বাসায় একটা কাজের মেয়ে আছে, রুমা নামের একটা মেয়ে।
ওর সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেল। হুম হুম। তো ও মামাকে পছন্দ করতেন না, ও আমার বয়সী ছিলেন। মামাও দেখি যে তার মানে আচরণটা খুব ভয়াবহ হতে যাচ্ছে আপনার প্রতি? আমার প্রতি, এন্ড একই আচরণ আমি রুমার প্রতি দেখলাম হুম হুম হুম। আমার সামনে। তো তখন আমি আমার মাকে বললাম, মা, মামা জানে কেমন কেমন করে। শোন, তুই তার মেয়ে আর সে আমার ভাই, সো তাকে তুই এরকম চোখে দেখবি কেন? তো আমি বলছি, মা এটা কোনো কথা না, আমি কিরকম চোখে দেখছি, সে রুমার সাথেও করে। তো বলতেছে, শোন, রুমা খারাপ, ও একটা কাজের মোর সাথে কেন মিশবি? এই কথাটা বলে মা আমাকে স্টপ করে। যেহেতু মার কাছে আমি চান্স পাইনি, আর বাবাকে তো প্রচন্ড ভয় পাই, বাবাকে তো বলা সম্ভবই না। হুম হুম হুম। তো হঠাৎ করে আমার আম্মা অসুস্থ হয়ে পড়লেন। তো আমার আব্বা তখন নতুন চাকরি পেলো একটা হাউজিং কোম্পানিতে। তো প্রথম মাসে সে এক রুম ছেড়ে 2 রুমে উঠলেন, তারপর টিভি কিনতেছে। মানে আব্বার অবস্থা খুবই ভালো হচ্ছে। হুম হুম আর ছোটবেলা থেকে আমরা কোনো টিচার দিয়ে পড়িনি, হুম হুম হুম। ওই মামার 2টা মেয়ে ছিলেন, ওদের কাছেই লেখাপড়া করতাম। 6টার দিকে পড়তে গেলে রাত 9টায় ছাড়তো। ওকে। তো ওই টাইমে দেখা যায় কারেন্ট যাক আর যাই যাক, ওরা আমাদেরকে 2 বোনটাকে রেখে ওরা অন্য রুমে গিয়ে বসে থাকতো। তো আমি যখন ক্লাস 6 এ পড়তেছি, আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার কাজিনটাকে দেখলাম যে ও আমাকে ডাক দেয় বা ও আমার দিকে তাকায়, ও আমাকে নিয়ে ঘুরতে যাবে, এটা কখনো করে নাই। তো আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে, আম্মা যখন হসপিটালে 15 দিন ছিলেন, তখন থেকে ওই কাজটা করতেছে। কাজিন বলতে? আমার ওই মামার বড় ছেলেটা, কি নাম তখন ছিল? ওর বয়স ছিল 25, নাম হচ্ছে শাহিন। ওকে। সেম ওর বাবার ক্যাটাগরি, বাবা যা করেছে ও তাই করতেছে। তো তখন আমি বলছি যে, কি ব্যাপার, আপনি এরকম করেন কেন? আর এরকম ব্যবহার কেউ কারোর সাথে করে নাকি? আমি আপনার বোনের মতো, আপন তো না। ওরও একই রকমের কমেন্ট আসলো যে আপন তো না, রক্তের না। সবই যদি বোন হয় তাহলে বউ হবে কে, প্রেমিকা হবে কে? ঠিক কিছুদিন পর ওর বাবাকে যখন আমি বললাম যে আপনার মেয়ের মতো আমি, আপনি কেন এমন করেন, তখন উনি বললো যে সবই যদি মেয়ে হয় তাহলে লাভার হবে কে? বাপ বেটা দুজনের কথা দেখলাম যে আমি একই রকম, ওরা এরকম করতো। ফাইনাল পরীক্ষা দিলাম, 7 এ উঠলাম, এরকম করতে করতে 7 এও কিছুদিন 6 মাস পার হলো, বয়স হয়ে যাচ্ছে আমার, আমার একটা বুঝ হচ্ছে। মামার কথা যেহেতু বলে আমি মার কাছে কোনো কিছু করতে পারিনি, তখন ভাইয়ারটা আমি বললাম। হুম হুম। আমাকে আমার মা উত্তর দিল, তোর কি সমস্যা, তুই তো কখনো তোর মামার কথা বলিস, কখনো তোর ভাইয়ার কথা বলিস। তখনই আমার মা মানে টিভি ভালো হয়ে গেলেন, আমার প্রেগনেন্ট। টিভি ভালো হয়ে গেল মানে আপনার আমার টিভি হয়েছিল? হ্যাঁ, টিভি হয়েছিল। ওকে। তার বছর খানেক পরে আমার ভাই জন্ম নিল। তো দেখা যাচ্ছে যে মা বাবা চেঞ্জ হয়ে গেছে। তাদের এই চেঞ্জটা আমার মানে লক্ষ্য করলাম যে তারা এখন আর আমাকে আগের মতো আদর করে না। কিরকম? দেখা যেত কি, লেখাপড়া করতেছি, আম্মা ঘরে গল্প করতেছে মামির সাথে, হুম হুম। কাজগুলো উনি লেখাপড়া বাদ দিয়ে আমাকে দিয়ে করাচ্ছে। এইভাবে মানে আস্তে আস্তে আমার লেখাপড়াটার ক্ষতি হতে যাচ্ছে। আর দেখতাম যে মানে বাবা আসলেই আমার নামে এক গাদা বিচার, আমি এটা করেছি, আমি ওইটা করেছি। তো এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগতো না। তখন না আমার কাছে মনে হচ্ছিল যে কেন এমন করে তারা, তাহলে কি আমি তাদের আপন না? ওইদিকে আমার কাজিন আমার সাথে ব্যবহার খারাপ করছে, তারপর মামার ব্যবহারটা অস্বাভাবিক। তো এর মানে এইভাবে করতে করতে বাবা মাকে আর বোঝাতে পারলাম না এগুলা। ওরা আর আমার এই সমস্যাগুলোকে মানে ফলো করতো না। আমার ফুপ্পি খেয়াল করতেন। আমার খালামণি বাহির থেকে আসে, আসার পর খালামণিকে বলছি, আর খালাতো বোনটাকে বলছি। তাকে বলার কারণ এটাই হচ্ছিল যে আমার যে মানে ধর্মের মামা, তার ছেলের সাথে আমার বড় খালার মেয়ের বিয়ে দেবে। আর আমার ধর্মেরই মামাটা খুব লোভী ছিলেন, টাকা যেখানে আছে সে সেখানে আছে। আমার খালামণির তো অনেক টাকা পয়সা, তা বাইরে থাকে, আমার বোনটাও বাইরে থেকে লেখাপড়া করে আসছে। ওর বিয়ে ঠিক হচ্ছে, তখন আমি বলে ফেললাম যে আপু এরকম এরকম করে, মামাও করে। তখন বললো যে ঠিক আছে, এই কথাগুলো আমি আন্টিকে বলবো। আন্টি মানে? আমার মাকে। আপনার মা তো জানি আগে থেকে। আমার মা বিশ্বাস করতো না আরকি। হ্যাঁ, কিন্তু উনি বলবে আমার। উনি বলবে তো বলার পরে আমার মা আমাকে প্রচন্ড বকাঝকা করলেন। তো আপু আরেকটা ছেলেকে লাইক করতেন, সে লন্ডনে থাকে। হুম হুম হুম। তো এটা আপু আবার আমার আব্বুকে বললেন যে ওর উপরে এরকম হচ্ছে, আপনারা কেউ কোনো প্রতিবাদ করতেছেন না। আমি বুঝলাম না আরকি, আমি তো আর ওকে বিয়ে করবো না, আমি অন্য একটা ছেলেকে পছন্দ করি। আর আপনারা যেভাবে উঠে পড়ে লেগেছেন আমার বিয়ের জন্য, আমি ওর মতো একটা ছেলেকে কেন বিয়ে করবো যে ঘর জামাই থাকতে চায়? তো যে কোনো কারণে এগুলো কথা কাটাকাটি হওয়ার পর বিয়েটা ভেঙে গেছে। আমি বলছি কথাটা প্রকাশ হয়ে গেছে, আমার মা সবাইকে বলে দিছে। আমার মামার সেটা ভালো লাগেনি, আমার উপর সে প্রচন্ড বিরক্ত হওয়ার পরে সে আমাকে ডাইরেক্টলি প্রপোজাল করছে যে তুমি আমাকে সময় দেবে। তো আমি বলছি যে না, অসম্ভব। কিছুদিন পরে আমি যখন ক্লাস 8-এ উঠলাম, তখন আমার বাবা আমার বিয়ের জন্য খুব তোলপাড় হচ্ছে। ফুপ্পি একটা বিয়ের প্রস্তাব আনলেন, হুম হুম। কিন্তু বিয়ের প্রস্তাব আনার পরে আমি রাজি হইনি। আমার স্বপ্ন হচ্ছে আমি একটা ভালো ছেলেকে বিয়ে করব, তো আমি যাতে এই থেকে একটু ভালো পরিবেশে যেতে পারি। আর ছোটবেলা থেকে একটা ধারণা ছিল যে উপরের লেভেলের মানুষদের হয়তোবা ভালো চিন্তা ভাবনা থাকে, তারা একটু ভালো হয়। কারণ আমি এই পজিশনে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গেছিলাম, মনে হচ্ছে কবে বেরোতে পারবো এখান থেকে। তো বিয়ের প্রস্তাব আনার পরে আমার বাবা মা দুজনেই বিয়েতে রাজি হয়ে গেলেন। ছেলে কি করতো? মোবাইল কোম্পানিতে জব করতেন, 8,000 টাকা স্যালারি ছিল। ওকে।
তো বাবা মা বললো কি যে ও যেহেতু ডিগ্রি সেকেন্ড ইয়ার পড়তেছে, ডিগ্রি ফাইনাল দিলে ওকে ব্যাংকে অথবা কিছুতে চাকরি দিয়ে দেবো, সে তো অবস্থা ভালো হয়ে যাবে। আমি বিয়েতে রাজি হলাম। বিয়ের দিন রাত্রে যখন ওরা কাবিন করবে, তো শুনলাম যে যৌতুক নাকি তারা 2 লাখ টাকা যৌতুক চাচ্ছে। এটা নাকি তাদের গ্রামের প্রথা আছে যে দিতেই হবে। আমার বাবা কোনো মতে রাজি হননি। তারপরে অনেক ঘটর মটর করে রাত 11টার দিকে ঠিক হলো যে না ঠিক আছে, ওরা কোনো যৌতুক নেবে না, বিয়েটা হবে। তো বিয়েটা হওয়ার পরে আমার হাজবেন্ড যেটা করলেন, প্রথম রাতে যখন আমাদেরকে রুমে দেওয়া হয় তখন সে আমার সাথে প্রচন্ড ঘটমটো করতেছে যে তোমার ফুপি বললো 2 লাখ টাকা দেবে, এখন না দেখ বিয়ের পর দেবে, আর তোমার বাবা মা কিছুতে রাজি হলেন না, এটা কেন হলো? আমার প্রচন্ড কষ্ট হলো। আমি জানি বিয়ের রাত্রটা খুব সুন্দর হয়, ভালো হয়, তো তার একটা ভালো ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। তো বিয়ের পরের দিন যথারীতি সে আমার সাথে প্রচন্ড রাগ, কথা বলে না। তৃতীয় দিনও একই অবস্থা গেল। চতুর্থ দিনও সে মানে বিভিন্ন মেয়েদের কথা আমার কাছে বলে, কাকে ভালোবাসতেন, কোথায় যেতেন, সবকিছু বলতেন, আর এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগতো না। তো এইভাবে যখন মাস খানেক কাটলো, পরে আমি জানতে পারলাম যে তার আমার ছোট ফুপির সাথে আগের একটা সম্পর্ক ছিল। কিভাবে জানলেন? এটা আমি জানতে পারছি আমার ফুপি আর আমার হাজবেন্ডের ব্যবহারে। ফুপি আমার হাজবেন্ডকে ভাইয়া বলতো, যেখানে তার জামাই হয়, মেয়ে জামাই। আমি কিন্তু তখনও শ্বশুর বাড়িতে যাইনি, কারণ আমি আমার বাবা মার কাছে বিচার দিলাম। আর আমার হাজবেন্ড দেখতাম যে প্রতি সপ্তাহে আমার ফুপিকে বাজার টাজার করে দিতেছে, যাইতেছে ওদের মেয়েদেরকে। তা আমি বললাম যে আমার বোনগুলা, আর একটা আমার ফুপির হাজবেন্ড ছিল না, মারা গেছে, যে একটা বিধবা মানুষ, তাকে হেল্প করতেছে, ভালো কথা, আমি কিছুই বলতো না। পরে যখন দেখতাম যে তাদের সম্পর্কটা একদম আমার খোলাখুলি হয়ে গেল, আর আমি অনেকের মুখে শুনতাম ফুপুদের বাসায় যখন যেতাম যে ওর সাথে আগে থেকে সম্পর্ক, তোমাকে কেন বিয়ে দিচ্ছে? তো এই জিনিসটাতেই না আমার ভালো লাগতো না। বাবা মাকে এসে বলছি, ওনার কাছে জিজ্ঞেস করছে, উনি স্বীকার করছে। ফুপি কখনো স্বীকার করেনি, আমার হাজবেন্ড স্বীকার করছে, হ্যাঁ আগের একটা সম্পর্ক ছিল, এখন নাই। তো তখন থেকে একটা ঘেন্না। তো মাস 3 যাওয়ার পর আমাকে আমার শ্বশুর বাড়িতে নেওয়া হলো, খুলনা কয়রা থানায়, একদম গ্রাম। লেখাপড়া বন্ধ? হ্যাঁ, আমার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। কোন ক্লাসে থাকা অবস্থায়? এটা যখন আমি ক্লাস 10 উঠলাম। ওকে। তো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে পুরো ঠিক আমি ঘরের অবস্থা যেটুকু দেখলাম, দেখে মানে আমি কান্না করতেছি। সেদিন রাত্রে তারা ছিলেন 2 বোন 2 ভাই, আর তার মা, তার বাবা ছিলেন না। তারা 4 ভাই বোন মিলে ঝগড়া করতেছে, সাথে মা। কি কারণে করতেছে, কেন করতেছে তা আমি জানি না। তো এক পর্যায়ে ঝগড়ার মাঝে আমি শুনলাম যে তারা যৌতুক, আমার বিয়ের টাকাটা দেওয়া হয়নি সেজন্য ঝগড়া করতেছে। ওকে। মেয়ের সাথে একটা গয়নাও দিয়ে দেয়নি, এরকমই বলছে। আমার হাজবেন্ডকে বলতাম, দেখো তুমি তো জানো যে তারা কিছু দেবে না, তাহলে তুমি কেন আনলা আমাকে? দেনমোহর কত ছিল আপনার? 2 লাখ টাকা। বলার সাথে সাথে আমার হাজবেন্ডটা আমাকে ঠাস করে একটা চড় বসালো। তো ওই দিন রাতটা মানে আমি সারা রাত কান্না করে কাটালাম। পরের দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম, অনেক মানুষ নতুন বউ দেখতে এসে, যেটা গ্রামে যেরকমটা হয়। তা আমার শাশুড়ি সবার মাঝে আমাকে বলে উঠলো যে তোমার মা কি গয়না পাঠাইছে, একটু সবাইকে দেখাও। সে কিন্তু জানে আমার মা কিছু দেয়নি, আমি কোত্থেকে বের করব। তখন আমার ননাস, আমার যা, এরা সবাই আমাকে প্রচন্ড ধরনের কথা শোনালো। আর প্রথম দিনই আমাকে মাটির চুলায় খড়কুটা দিয়ে রান্না করতে দেওয়া হলো, আমাকে চাল বাটতে দেওয়া হয়েছে, যেটা আমার পক্ষে সম্ভব না। প্রচন্ড কান্না করতেছি, বাড়িতে ফোন দিয়েছি, মার সাথে কান্না করতেছি। বাড়িতে ফোন দেওয়াতে আমার হাজবেন্ড মানে শুনে আমাকে প্রচন্ড মারলো আইসা। তো এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে গেছি। আমি 3 দিন 4 রাত আমার হাজবেন্ডের বাড়িতে ছিলাম। পরের দিন সকালে আমি উঠে চলে আসছি, আমার ননাস আসছে, আমার হাজবেন্ড আসছে। আসার পর থেকে না আমার হাজবেন্ডের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। কোথায় আসলেন? ঢাকায় চলে আসলাম বাবা মার কাছে। প্রিয় শ্রোতা, একটা বিষয় খুব লক্ষ্য করবেন, আমরা এখনো গল্পের যে গভীরতায় সেখানে চলে যাচ্ছি ধীরে ধীরে, এবং ওই সবসময় একটা কথা বলে থাকি যে ইভেন্ট ইউ ক্যান ইমাজিন, শেষ পর্যন্ত গল্পটা কোথায় গিয়ে থামবে। কারণ জীবন অদ্ভুত রকমের একটা বিষয়, এবং এই প্ল্যাটফর্মে এত বেশি নাটকীয়তা থাকে যে গল্প উপন্যাসের পাক সেখানে কিছুই না। শুধু একটা বিষয় লক্ষ্য করার মতো যে লাবণ্য যখন তার জীবনের গল্প বলা শুরু করেছে, তার শৈশবে একজন মানুষকে পেয়েছিলাম তার জীবনের জন্য পরিপূরক। পরিপূরক বলছি এই অর্থে, তার দাদা ছোটবেলায় তাকে নিয়ে যেতেন একটা ফার্মেসিতে, এবং সেখানে তার মজার কিছুটা সময়। এরপরে একটা মানুষও আমরা এখন পর্যন্ত পাইনি যে মানুষটার কাছে গিয়ে সে একটু ঠাঁই পেতে পারে, মনের কথা বলতে পারে, পরিবার থেকে শুরু করে চারপাশের সমস্ত কিছু। সংসার শুরু হয়েছে 14 বছর বয়সে, সেখানেও স্বামীকে আমরা দেখছি একটা বিরূপ পরিবেশের মধ্যে, এবং সবকিছু মিলিয়ে এটা কোন দিকে যাচ্ছে শেষ পর্যন্ত আমরা কোথাও জানি না। লেটস সি হোয়াট হ্যাপেন। ওকে, তারপর ঢাকায় আসার পরে দেখলাম যে আমার বাবা মার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। আমার হাজবেন্ডও না এরকম হয়ে গেছে, সে আর মানে তার বোনের কাছে ফিরে যেতে চায় না। টোটালি বলতে গেলে একটা ঘর জামাই। আলটিমেটলি কি আপনার হাজবেন্ড বোনের বাড়িতে থাকে? হ্যাঁ, বোন আর সে একসাথে ঢাকায় ভাড়া থাকে। ওকে। তো আমি এসে বাবা মার বিহেভিয়ার চেঞ্জ দেখে আমি বাবা মাকে বললাম, বাবা মা আমি বলছি, আম্মা আমি আর ওখানে থাকতে পারবো না।
তা আমার মা আমাকে প্রশ্ন করলেন যে কি হয়েছে, আমি বলছি, কিছুই হয়নি। আর নতুন বউ গিয়েছে, তার একটা শাড়িও নতুন বউকে দেয়নি। তো আমি শুনেছি যে গ্রামে দেশে শ্বশুর বাড়ি হলে নাকি অনেক কিছু দেয়, আমি সেগুলো কিছুই আমার ভাগ্যে জোটেনি। আমার বাবা মাকে যখন আমি বললাম, আমার বাবা মা কোনো রেসপন্স করলো না। শুধু আমার বাবা একটা কথাই বললো যে তোমাকে আমি বাঘের মুখে দিলেও দিয়েছি, কুমিরের মুখে দিলেও দিয়েছি, তোমার যদি আসতে হয় তাহলে তুমি সাদা কাপড়ের কাপড় পরে আসবা, আমরা তো তুমি কোনোদিন এই বাড়িতে এসব কমপ্লেন নিয়ে আসবে না। এ কথা বলার পর আমি খুব কষ্ট পেয়েছি যে যেই বাবা আমাকে এত ভালোবাসতেন, সে বাবা কেন আজ আমাকে এই কথা বললেন। বাবাও আস্তে আস্তে তার জবটাও চলে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, সেখানেও সে টাকার ঘাবলা করেছে। আর তার নেচারটা এরকম ছিল যে সে একজনের সাথে আরেকজনকে ঝগড়া বাঁধায় দেবে। আমাকে যখন এই কথাটা বললো তখন আমি হাজবেন্ডকে বললাম যে আমি এখানে থাকবো না, জাস্ট এইভাবে কেন থাকবি না। তো আমি বললাম যে আমি আপার বাসায় চলে যাই, ওখানে গিয়ে থাকি আমরা। বললো, ঠিক আছে চল। ওখানে যাওয়ার পরে আমার ফুপিকে আমি সবকিছু জানালাম। ফুপি থাকতেন তিনতলায়, আর আমার ননাস আর আমার হাজবেন্ড থাকতেন দোতলায়। ফুপিকে সবকিছু জানানোর পরে ফুপি খুব কষ্ট পেলেন। ফুপি তো আপনার বিয়ের ঘটক ছিলেন। হ্যাঁ, আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম? ইনসান। ইনসান, হ্যাঁ। ফুপি বললো যে ঠিক আছে, ও যে এরকম হবে সেটা তো আমি ভাবতে পারিনি। তো আমি বলছি যে সমস্যা নাই, আমি তো তোমার কাছে চলে আসলাম। আমি সব কোনো ঘটনাকে একদম ম্যানেজ করে ফেললাম। তোমার কাছে চলে আসছি, এখন তোমার কাছে থাকবো। আর ফুপি একটা নতুন চাকরি পেয়েছিল ব্যাংকে, তুমি তো ব্যাংকে চলে যাও সকালবেলা। তা আমি সকালবেলা ওদেরকে নিয়ে, দুইটা বোন ছিল আমার ফুফাতো ছোট ছোট, ওদেরকে নিয়ে থাকবো। আর ইনসানও তো রাত্রে আসে, সমস্যা হবে না আমার, আমি এখানেই থাকবো। ঠিক আছে ফাইন। তো আমার ননাস গার্মেন্টসে চাকরি করতেন, 2টার দিকে তার লাঞ্চ টাইম ছিল। আমি না ওই সবার সাথে চুলো ছিল তো আমি রান্না করতে পারিনি। ননাস যখন লাঞ্চ টাইমে আসলেন, আসার পর যখন দেখলেন রান্না হয়নি, তখন আমাকে প্রচন্ড রকমের বকাবাদ্য করলো। সেটা আমার ফুপ্পির শাশুড়ি দেখছেন, দেখার পরে তার কাছে ভালো লাগেনি। বলতেছে যে এত ছোট বয়সে তোমাকে বিয়ে দিয়ে দিছে এরকম একটা মানুষের ঘরে, সেটা আমরা মানতে পারলাম না। 14 বছর বয়সে আপনার বিয়ে হয়েছে। হুম। তো আমার এরকম করে 3 দিন আমি থাকলাম। 3 দিন থাকার পর 4 দিনের দিন আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড মারধর করলেন। মারধর করলেন, আমি আবার মায়ের বাড়িতে চলে আসি। মায়ের বাড়িতে আসার সময় যখন আমার হাজবেন্ড বললো তোর চাইতে তোর ফুপি ভালো ছিল, অন্তত তাকে তো বিয়ে না করতাম, তার সাথে একটা সময় কাটাতাম। এই কথাটাই আমি তখন আরো ক্লিয়ার হয়ে গেলাম যে আমার ফুপি আমার সাথে প্রতারণা করছে, আমার হাজবেন্ড আমার সাথে প্রতারণা করছে। তাদের দুজন একটা রিলেশন, আমাকে জড়ানো ঠিক যে হয়নি। এই ফুপিটা কি ঘটকালি করেছিল বিয়েতে? ফুপিটাই ঘটকালি করেছে, এটাই আমার ছোট ফুপি। ওকে। যখন শিওর হয়ে গেলাম তখন বাবা মাকে এসে বললাম। বাবা মা আর আমাকে ওই বাড়িতে দিলেন না, আমার হাজবেন্ডকে আর ওখানে আসতে দেননি। তুমি আসবে না, আমার মেয়ে আমাদের কাছে থাকবে। আর 1 সপ্তাহ পরে ফিরে দেখলাম যে বাবার অবস্থা আরো করুণ হয়ে যাচ্ছে, যে সে জুয়া খেলে। কিভাবে বুঝলেন? আমি যে রুমটাতে থাকতাম সেই রুমটাতে সে লোকজন নিয়ে টাকা নিয়ে দিয়ে তাস খেলতেন, যে টাকা দিয়ে রুমটাতে খেলা আপনি থাকে। থাকতেন। ওকে। আমার কাছে খুব কষ্ট লাগলো। কষ্ট লাগার পর আমার হাজবেন্ড দিয়ে যে গেছে, সে আর আমার খোঁজ খবর নেয়নি। এরকম করতে করতে আমাদের 6টা মাস কিন্তু কেটে গেছে বিয়ে। এই 6 মাসে সে একটা সুতা পরিমাণ জিনিস আমাকে দেয়নি। সে চলে যাওয়ার পরে দেখলাম যা বাবা জুয়া খেলতে খেলতে যা পুঁজি ছিল জমানো সবকিছু সে শেষ করে দিছে। আমার মামা এখন আমাদেরকে রাখবেন না। বের করে দেওয়ার পরে আমরা চলে আসলাম, ওখান থেকে একটু দূরে আসলাম, একই জায়গায় তখন কামরাঙ্গীর আপনি চর। ফ্যামিলির সাথে? আমি তখন ফ্যামিলির সাথে হাজবেন্ডের ঘর ছেড়ে চলে আসছি। সহ্য করার মতো ক্ষমতা আর আমার ছিল না। তারপর আমরা যে বাসাতে যাই, ওইখানে যাওয়ার পর সে আরো নিঃস্ব হয়ে গেছে। বাবার মানে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে, নুন আনতে পান্তা ফুরে যেরকম ওইরকম একটা অবস্থা হয়ে গেছে। সে আমাদের মুখে ভাত জোটার মতো কিছু নেই। ওইদিকে আমার হাজবেন্ড এসে ঘাড়ে জুটছে। মানে 1 সপ্তাহ থাকার পর আমি এমন ঝগড়া লাগিয়ে দিল আমাদের মধ্যে, সে আমাকে প্রচন্ড মারধর করলো। আপনার বাড়িতে বসেই মারধর করলো? হ্যাঁ, আমার বাড়িতে, আমার বাবা মার বাড়িতেই। মারধর করার পরে আমি অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থ হয়ে পড়ার পর আমি যখন হসপিটালে গেছি চিকিৎসার জন্য, সে আমাকে হসপিটালে নিয়ে যায়। চিকিৎসা করার জন্য গেছি, সেখানে আমাকে জানানো হলো আমি প্রেগনেন্ট। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি এই পর্যায়ে। জীবনটা আসলে এরকমই, ঢেউ আছে নাকি নেই, জীবন তার নিজস্ব গতিতেই যাবে। আমরা ফিরে আসছি সংবাদের পর ঠিক রাত 12:06 যে জায়গাটিতে আপনি ছিলেন, যে অমানবিক অত্যাচার চলছে, এরই মধ্যে আপনি মা হওয়ার সম্ভাবনা দেখা আমাকে দিয়েছে। প্রচন্ড মারধর করার পরে তারপর আমি অসুস্থ হয়ে যাই, ডক্টরের কাছে নিয়ে যায় আমার হাজবেন্ড। রিপোর্ট আসলো যে আমি প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা। ওই রিপোর্টটা পরের দিন আমি আনতে গিয়েছিলাম। আমি এনে আমার ছোট কাকিমাকে দেখিয়েছি। ছোট কাকিমা বললো যে এটা তো খুশির খবর, তুমি একটা কাজ করো, তোমার হাজবেন্ডকে দাও, তোমার বাবা মাকে দাও। তা আমি আবার বাবা মাকে দেওয়ার আগে আমি আমার হাজবেন্ডকে দিয়েছি। আমার হাজবেন্ড সে খবরটা শুনে প্রচন্ড খেপে গেছে যে এই সন্তান ওর না। হু। ও কেন জানি বলতেছে এই সন্তান ওর না। তখন আমি বললাম যে দেখো, আমার বিয়ের আগে কারোর সাথে কোনো রিলেশন ছিল না, বা বিয়ের পরবর্তীতে আমার কারোর সাথে কোনো রিলেশন নেই। রিপোর্টে সাফ দেওয়া আছে আমি 1.5-2 মাসে প্রেগনেন্ট। তাহলে তুমি কেন এরকম বলছো? কয়, ঠিক আছে মানলাম এটা আমার সন্তান, তো তোকে তো আমি বলেছিলাম যে তুই 2 বছর পরে সন্তান নিবি। দেখো এটা আমার হয়তো বা ভুল হয়ে গেছে,
এটা নিয়ে এটা আপনি বাড়াবাড়ি আপনার করার ভুল বলছেন, রাইট? আপনার কি ধরনের ভুল হয়ে গিয়েছে? মানে হয়তোবা যে আমাদের মানে যে কোনো ধরনের একটা ভুল হতে পারে রাইট ওষুধের নাও, প্রতি। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। আমি এটা কেন আপনাকে জিজ্ঞেস করছি, এগুলো মোস্ট কমন কেস ইন দ্য ফ্যামিলি। ওকে, দ্যাটস ওয়াই। আপনি আমাকে একটু বলবেন যে আপনার 14 বছর বয়সে বিয়ে হয়েছে। একটা মানুষের বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রী সম্পর্কের কিছু বেসিক নলেজ দরকার হয়। সেই নলেজের ব্যাপারে আপনাকে কেউ কখনো হেল্প করেছে? আপনার মা আপনাকে এই বিষয়ে কোনো জ্ঞান দিয়েছে, কিংবা আপনার আত্মীয় যারা আছে, কিংবা শ্বশুর বাড়ির কেউ আছে, কিংবা আপনার আমাকে হাজবেন্ড, এরকম সাপোর্ট কেউ দেয়নি। কেউ কখনো আপনাকে এই বিষয়ে আমাকে কোনো এরকম কিছু বলেনি? কোনোরকম সাপোর্ট কেউ দেয়নি। কিন্তু বরঞ্চ আমি যদি কোনো প্রবলেম হতো যে আমার মাকে বলতাম, আমার মা আমাকে কখনোই ভালো একটা সাজেশন দিত না। ওকে, কখনোই দিত না। আর সো বিষয়টা বাবাকে তো সম্পর্কে আপনি বলাই কিছু যায় না। আমি কিছুই জানি না এটা। কিছুই জানেন না। হুট এক। করে 2 নাম্বার হচ্ছে আপনার হাজবেন্ড আপনাকে বলেছে যাতে কোনো বেবি না আসে। এটার জন্য কোনো প্রিভেন্টিভ মেথড কি আপনারা দুজনে মিলে নিয়েছিলেন? হ্যাঁ, আমাকে এটার জন্য ব্যবস্থা মানে নেওয়া হয়েছিল যে আচ্ছা। আমার হয়তোবা কোথাও মানে আমি একটু মন ভোলা ছিলাম। হ্যাঁ, হ্যাঁ। মানে বিয়ের পরও আমার দুষ্টুমিটা মানে কিছুটা হলেও রয়ে গেছে। ওকে, মনে থাকতো না আমার এটা। ওকে। তা আমি ভাবতাম যে হয়তোবা ওখান থেকে কোনো প্রবলেম হয়ে গেছে। হুম, তা আমার হাসবেন্ড প্রচন্ড চিল্লাচিল্লি করতেছিল। তার কখনো মুখের উপর কথা বলিনি। তখন বলছিলাম যে, "দেখো, তুমি তো এটা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। আর বাবা-মা যেহেতু মানে শুনলে বাড়াবাড়ি করবে না, তোমার এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজনই পড়ে না।" হুম, 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 এই কথাটা বলাই ছিল আমার অন্যায়। সে আমাকে সাথে, সাথে প্রচন্ড ধরনের তার যে বেল্ট ছিল, হুম, হুম। কোমরের বেল্ট, ওটা দিয়ে আমাকে প্রচুর ধরনের মারধর করে। "এই বাচ্চা কেন নিলি তুই?" আর সে সবসময় বলে যেত জালস বাচ্চা। যখনই সে বলতো যে এটা জালস বাচ্চা, তখন আমার মাথায় সেন্স আউট হয়ে যেত। এ কথা কেন বলবে সে? আমার স্বামী একজন। তাহলে সে কেন এই কথাটা বলবে? তো এটা নিয়ে বলার পরে আমি সেদিন রাত্রে আমার মাকে জানাই। জানার পর মাকে বললাম যে, "মা এরকম বলছো।" ও তো এমনিতেই খারাপ। এরপর আর আমাকে সে কোনো কমেন্ট করে নাই যে কি করবো শেষ। পরের মানে দিন জামাইকে সকালে বলছে যে ও তো এমনিতেই হ্যাঁ, ও তো এমনিতেই খারাপ। তো কমেন্ট করে না। আমিও পরের দিন সকালবেলা ভালো মতো ও অফিস চলে গেছে। রাত্রে ফিরেও দেখে যে আমি বাসায় না। পাশের রুমে ছি মানে প্রতিবেশীর ঘরে। ও ভাবছে আমি যেন কোথায় গেছি। তো মাও দেখে নাই যে আমি প্রতিবেশীর ঘরে। তো ও আইসা কি বলছে আমি জানি না আমার বাবার কাছে। বাবাকে দোকান থেকে ডেকে নিয়ে আসছে। জানি না কি বলছে। বাবা প্রচন্ড ধরনের মারধর করছে এসে আমাকে। আমি কেন ভুল করলাম এই সে। তখন আমার নিজের কাছে একটু লজ্জা লাগলো যে আমি প্রেগনেন্ট, বাবা বলছে ভুল করতেছি, কেন বলতেছি এই কথাটা। তো পরে আমি আর কোনো কথা বললাম না। তো প্রচন্ড মারধর করার পরে আমার বাবা আমার তলপেটে একটা লাথি মেরেছে। তখন মানে আমি প্রচন্ড ধরনের মানে একদম অসুস্থ হয়ে পড়ে মায়ের ওপর পড়তে যাওয়ার সময় মা সরে গেছে। মা সরে যাওয়ার পর আমি যে লোহার যে সোফা থাকে, সোফার উপর পড়ে গেছি। আপনার বাবা যে এই যে লাথিটা মারলো, উনি আপনাকে তার আগে গায়ে হাত তুলেছে, এর right? আগে বহুবার সে আমার গায়ে হাত না, তুলেছে, আমি এটা বলতে আমার চাচ্ছি কাশও যে এই যে নেই। লাথিটা কি উনি একদম চিন্তা করেই কাজটা করেছে? না সে কি চিন্তা করছে আমি জানি না। সে মানে শুরুতে আমাকে কয়েকটা চড় থাপ্পড় এমন হতে মেরেছে। পারে যে লাথিটা মেরেছে এবং ইনসিডেন্টলি আপনার ওখানে লেগে গিয়েছে। আরেকটা হতে পারে যে না, আর সে তার চিন্তা ভাবনা মানে অভ্যাসটা এরকম। সে রাগ করে যে কাকে কোথায় মারবে সে নিজেও জানে না। এটা যে মেয়ে না বউ সে বুঝবে না। ওই ব্যাপারটা এটা তার তার মাথায় বদ থাকে। অভ্যাস। এই ব্যাপারটা তার খেয়াল থাকে না। তো ওইখানে গিয়ে আমার পুরো বডিটা আমার ওই সোফার উপরই পড়লো। আরেকটা আঘাত পেলাম। একই সাথে ২ টা আঘাতে প্রচন্ড ব্লিডিং হচ্ছিল আমার। ওই সময়টাতেই। ওই সময়টাতেই। আমার মা ওটা কোনো খেয়াল করে নাই। আমার মা চলে গেছে আমাকে রেখে। আমার ছোট কাকি, মেঝো কাকি খেয়াল করছে। যখন খেয়াল করছে তখন তারা আমাকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্র থাকে যেটা, আমার বাবা কোনো টাকা দেয়নি, হাসব্যান্ডও কোনো টাকা দেয়নি। তারা আমাকে ওখানে নিয়ে ভর্তি করালো। ভর্তি করানোর পরে ওখান থেকে ইয়ে আসলো যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। যখন আমি শুনলাম যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তখন আমার মানে দুনিয়া যেন কিছু বুঝি না তারপরেও যেন আমার মনে হলো যে জীবন থেকে কি যেন চলে গেল। প্রায় ১ সপ্তাহের মতো আমি না আমার কোনো হুঁশ জ্ঞান নেই। কিন্তু আমার হাসব্যান্ডের এতে কোনো রেসপন্স হয়নি। যে না আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। ও কষ্ট পেয়েছে। ওকে একটু সান্ত্বনা দেওয়া দরকার। বাবা-মার একটু সান্ত্বনা দেওয়া দরকার। কারো কোনো রেসপন্স ছিল না। তো এভাবে আমার মাসখানেক চলে যাওয়ার পরে আমার ফ্যামিলিতে আবার আমার হাসব্যান্ড গ্যাঞ্জাম লাগাই দিল। তো আমার ছোট ফুপি সবকিছু জানতে পারলো। ছোট ফুপির প্রতি আমার প্রচন্ড ঘৃণা যে কেন সে এমন করলো। তখন প্রতিশোধের জন্য আমি বলছি যে আমি ছোট ফুপি যার সাথে কথা বলে, যার সাথে প্রেম করে আমি তার সাথে প্রেম করবো। বলার পরে আমি আর ওরকম কিছু করলাম না। মাথায় ছিল এটা। আমার ছোট কাকিকে নিয়ে আমি প্ল্যানটা করছি। কি প্ল্যান ছিল? সে যার সাথে কথা বলে, আমার ছোট ফুপির হাসব্যান্ড ছিল না। সে একটা ছেলের সাথে প্রেম করতো। ছোট ফুপি? ছোট ফুপি। আর সে ছেলেটা অনেক টাকা পয়সা দিয়ে তাকে হেল্প করতো। তখন বললাম যে ও যার সাথে প্রেম করছে সে যেরকমই হোক না কেন আমি তার সাথে প্রেম করব। এটা কেন? আপনার প্রতিশোধ নেওয়ার জন্য? সে কেন আমার জীবনটা নষ্ট করে দিল? কেন আমার এতটুকু বয়সে আমি একটা বেবি হারাইছি? এরকম করার পরে আমার হাসব্যান্ডের কোনো কারণে একটা ঝগড়া লেগে ও আমাকে ছেড়ে চলে গেছে। ও আর আমাকে ফোন দেয় না, আমার সাথে কোনো যোগাযোগ করে না, খোঁজ খবর নেয় না।
বাবা মাও হেলা হেলা করে। আমি ঘরে সম্পূর্ণ কাজ টাজ করলো, আমার মায়ের চোখে কোনো ধরা পড়ে না। আমার মা বলে আমি আজ বেকার খাচ্ছি, এটা সেটা, মানে অনেক কিছু বলার পরে আমি এগুলো সহ্য করতে পারি না। তো আমি কি করবো, আমি একটা স্কুলে জব নিলাম, আবার ওপেনিং এ ভর্তি হই। ম্যাট্রিক ওপেন কমপ্লিট ইউনিভার্সিটি। করার জন্য ওপেনিং ইউনিভার্সিটিতে আমি ভর্তি হয়েছি। ওই স্কুলে জব করে খাচ্ছি, আমার হাজবেন্ড আসতেছে, আমি তাকে কোনো কথা বলি না। মানে আমার খালামণিও ফোন দিয়ে বলছে তাকে ছেড়ে দাও। তো ওই যে একটা ভূত মাথায় ঢুকছে, তাকে ছেড়ে দেবো, সে আমার বাচ্চাটাকে জালস বলছে। ওইদিকে আমার ফুপির ওই লাভারের সাথে আমি প্রেম করবো। স্কুলে জব নেওয়ার পরে আমার ফুপি একদিন আমার বাড়িতে বেড়াতে আসে। ফুপিকে আমি বুঝতে দিই না তার প্রতি আমার রাগ, ঘেন্না। ফুপিকে খুব সুন্দর করে কথাটা বলে এই ফুপি কথা বলতে, আমি বলছি, ফুপি কার সাথে কথা বলো? বললে আমার এক বন্ধুর সাথে আমি একটু কথা বলবো। তো কথা বলার পর কণ্ঠটা সুন্দর, কণ্ঠটা সুন্দর, এটা ভেবে আমার মোবাইল থেকে তাকে আমি ফোন দিই। ফোন দিয়ে আমি পরিচয় দিলাম। ফার্স্টে তাকে আঙ্কেল বলতাম। তো তার সাথে মানে কথা বলতে বলতে দেখা যায় আমার হাজবেন্ড আর আমার কাছে আসে না, আত্মীয় স্বজনও কেমন জানি দূরে দূরে চলে যাচ্ছে, আমার ফুপিও দূরে দূরে চলে যাচ্ছে। তার সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে আমি এমন একটা পজিশন করছি যে ওই ছেলের সাথে, ছেলেটার নাম ছিল রাশেদ, রাশেদের সাথে আমার ফুপির কোনো রিলেশন নেই। এখন রাশেদ আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। তো 6 মাস চলে গেল, আমার ম্যাট্রিকের 1 বছরের কোর্সটাও শেষ হয়ে গেল, 10-এ পড়তেছি। তো বাবা আমাকে বলতেছে, এইভাবে যদি তুমি কাজ করো তাহলে তো আমাদের হচ্ছে না, তুমি কিছু একটা করো। সে কিছু করবে না, আমাকে কিছু একটা করতে বলছে। না আমি বলছি, আব্বু আমি কি করবো? তুমি চাকরি করো। তো আমি বিভিন্ন জায়গায় চাকরি খুঁজি, আমি তো লেখাপড়া জানি না, ম্যাট্রিক পাস করিনি, কে আমাকে চাকরি দিবে? একমাত্র গার্মেন্টস। আইসা বললাম, আব্বু একমাত্র গার্মেন্টস আছে, আমার বাবা সেটা করতে দেবে না আমাকে। আপনি তো স্কুলে জব করতেন। মানে ওটাতে বেতন হচ্ছে না, ওখানে 1200 টাকা বেতন পেতাম। সেজন্য আমি ভালো একটা চাকরি খুঁজতে গিয়েছিলাম। বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট হয়েছে আমি। কেউ আমাকে মানে বিভিন্ন নোংরা নোংরা প্রস্তাব দিয়েছে, কেউ বন্ধুত্ব করতে চেয়েছে, কেউ বলেছে হ্যাঁ চাকরি দেবো, বিনিময়ে সময় দিতে হবে। পরে আমি, আমার হাজবেন্ড ওইদিকে আমাকে ফোন দিতেছে, বিরক্ত করতেছে। শেষে আমি গ্রামের, আমাদের যে গ্রাম সরকার থাকে, তার কাছে আমি বিচার জানিয়েছি। যেরকম ও আমাকে মারধর করে চলে গেছে, আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, আমি ওর ঘর করব না। ওইদিকে আমি রাশেদকে প্রশ্ন করলাম যে রাশেদ, আমি তো, আমার হাজবেন্ড আমাকে নিতে আসতে বিচার বসাইছে, আমি কি করব? তোমার যা খুশি তাই করো। তো এই ঝামেলাগুলোর সাথে বিচারে ওর কথা হলো যে না, আমি আর সংসার করবো না। 3 মাস সময় দেওয়া হলো, যদি আমার মন গলিয়ে নিতে পারে তাহলে ওকে নেবে বা আমি ওর ঘরে যেতে পারি। তো এইভাবে করতে করতে আমার ম্যাট্রিক কমপ্লিট করলাম আমি। হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেল, আমি নিজে ডিভোর্স দিয়ে দিলাম। আমিও মানে প্রচন্ড ভালোবেসে ফেলছি রাশেদকে, ওকে স্যার এখন আমি কিছুই বুঝি না। রাশেদ আলটিমেটলি আপনার ফুপির লাভার ছিল। সে ফুপিকে ভুলে গেছে, সে আমাকে ছাড়া কিছু বোঝে না, আমি তাকে ছাড়া কিছু বুঝি না। ফুপি এই জিনিসটা আন্দাজ করতে পারছে। তারপরে ফুপিদের সাথে আমাদের সাথে প্রচন্ড একটা গ্যাঞ্জাম হয়, ফুপি আমাদের যোগাযোগ করে না, আমরাও ফুপির সাথে যোগাযোগ করি না। আর বাবা প্রচন্ড সংসার থেকে চাপ দিতেছে, বা অনেক কিছু বলার পরে, চাপ সৃষ্টি করার পরে আমি কোথাও কোনো চাকরি পাচ্ছিলাম না। একদিন দেখলাম ঘরে কোনো চাল নাই, ভাই বোন গুলো না খেয়ে আছে। তো আমি আমার এক ফ্রেন্ডকে জানালাম, ওকে আমি বললাম যে দেখো আমার তো ঘরে কোনো চাল নেই, তুমি আমাকে 1,000 টাকা ধার দাও, আমি তোমাকে বেতন পেয়ে দিয়ে দেবো আগামী মাসে। তোমার 1,000 না, তোমার 1,500 লাগলো না, কিন্তু তুমি আমাকে 1 ঘন্টা সময় দাও। কিরকম সময় দেবো তোমাকে? সে আমাকে একটা নোংরা প্রস্তাব দিল। তখন আমার এত কষ্ট হয়েছে যে বাসায় দেখছি ছোট ভাই বোন গুলো না খেয়ে আছে। বাসায় আসার পর পাশের ঘর থেকে আমি 100 টাকা ধার নিয়ে 1 কেজি চাল কিনছি, 0.5 কেজি আলু কিনছি, মরিচ কিনছি, ডাল কিনছি। তো ওরা সারাদিন না খাওয়া, রাত্রে খাইছে, সকালে খাইছে। তো এখন দেখি যে 1 কেজি চালে হয় নাই, শেষ হয়ে গেছে। দুপুরে কি রান্না করবে? খুব কষ্ট হচ্ছে ওদের। আমার ভাইটা আমার কাছে এসে বলছে, আপু 2টা টাকা দে, আমি টাকা দিতে পারতেছি না। বাবা কি করছে? বাবা কিছুই করতেছে না, বাবা জুয়া খেলতেছে। আপনার মা কিছু বলছেন? আমার মা বললে আমার মাকে মারধর করে মাকে। তো আমি চোখে দেখলাম অন্ধকার, দেয়ালে পিঠ থেকে গেছে, আমি ওর কথা রাজি হয়ে গেছি। কার কথা রাজি হয়েছে? আমার ওই ফ্রেন্ডের কথায়। কোন ফ্রেন্ড? ও ছিল মানে কোনো এক হলের নেতা ছিল। তো ওকে, ওর সাথে আমার রাস্তায় একসময় পরিচয় হয়েছিল। আর রাশেদ যে আমার জীবনে ছিল, ও কোনো টাকা পয়সা দিত না তখন, আমিও চাইতাম না। তো ওর সাথে যে আমি ফোন দিলাম ওকে যে দেখো সোহাগ, আমি তোমার প্রপোজালে রাজি আছি, তবে 1,000 টাকা না, মানে কোন অর্থে যেন, আমি তখন চিন্তা করলাম যে নিজের সম্মানটাই যেহেতু দেবো, তো 1,000 টাকার বিনিময় কেন, আরো বেশিতে দেবো। এই সেন্সটা আমার মাথায় মানে কাজ করলো। তো আমি এই কথা বলার পর ও বলছে, তুমি কত চাই? আমি বলছি, আমি 2,000 টাকা চাই। আমি তোমাকে 2,000 টাকা দেবো না, 1,500 দেবো, তুমি রাজি আছো? ঠিক আছে রাজি আছি। ওর সাথে আমি গেলাম, ও কোনো এক হোটেলে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওকে আমি ওখানে 1 ঘন্টা সময় দিছি, ওখান থেকে আমি চলে আসি। চলে আসার পরে ঘরে বাজার টাজার করি। সেই দিন রাত্রে সম্ভবত রাশেদ আমাকে রাস্তায় দেখছে, আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছে তুমি কোথায় আছো, এখন আমার সাথে দেখা করো। দেখা করো, ও আমাকে একটা মসজিদে নিয়ে ছুঁয়ে বলছে, তোমার এখন থেকে ভরণ পোষণ যা আছে আমি গ্রহণ করব। আপনি তো রাশেদের কাছ থেকে হেল্প নিতে পারতেন, কেন নিলেন না?
আমি কেন জানি ওর কাছ থেকে চাইনি। আর ও একদিন আমাকে একটা কথা বলছে যে মেয়েরা ছেলেদের কাছ থেকে টাকা খায় সে মেয়েরা ভালো হয় না। আমি ওর কাছে ভালো সাজার জন্য আমি আমার নিজের সম্মানটুকুকে বিক্রি করে দিচ্ছি একমাত্র বাবা মার ভাই বোনের শুধুমাত্র মুখে দুমুঠো ভাত দেওয়ার জন্য। সেই রাতে রাশেদ আমাকে শুধু একটা মসজিদে দাঁড় করাইয়া বলছে যে ও আমার সম্পূর্ণ ভরণ পোষণ দেবে, আমি কারোর সাথে ফোনে কথা বলতে পারবো না। আপনি রাশেদকে কারো বলেছিলেন যে আপনার জীবনে এই ঘটনাটা ঘটে গেল কিছুক্ষণ আগে? না, ওর কাছ থেকে এটা আমি লুকিয়ে গেছি। ও যা, যা বলল আমি মেনে নিলাম। ও আমার বাবাকে ফোন দিল। তো বাবার সাথে রাশেদের সাথে আগে থেকে একটা পরিচয় ছিল। বাবাকে ও বলছে যে আমরা দুজন বিয়ে করে ফেলছি। তখন আমি বলি মিথ্যে বললা কেন? কয় মিথ্যে বলা ছাড়া কোনো কাজ নেই। ও এখন হাসব্যান্ড হয়ে আমার বাড়িতে যাবে। তো আমি সবাইকে এসে বললাম যে আমার বিয়ে হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে ওইদিকে, এদিকে আমার বিয়ে হয়ে গেছে। পাড়া প্রতিবেশী সবাই খুব খুশি হলো। মিষ্টি আনছি আমি। পরে আমার বাবা মা তো খুব খুশি। বাবার একটাই চিন্তা এত বড় লোকের ছেলে তার মানে ভালো হবে। তারপর থেকেই আমি আবার স্কুলে জবটা ছেড়ে দিয়েছি। ও আমাকে স্কুলে জবটা ছাড়িয়ে নিয়েছে। ও আমাকে হেল্প করতো। এরকম করে ৬ মাস গেল। তো ওর বিনিময়ে ও আমার কাছে কিছুই চায়নি। তো এর কত বিনিময়ে টাকা করে দিত প্রতি মাসে? মানে ও বাজার করে দিত টোটালি একটা। আর আপনার বাবা এগুলো বসে বসে খেতেন? হ্যাঁ, বাবা এগুলো বসে, বসে খেতেন। এরকম করে ৬ মাস চলে গেল। রোজার ঈদ। এটা হচ্ছে ২০১০ এর ঘটনা। তো ও আমাকে সম্পূর্ণ মানে বাজার-টাজার দেবে। হঠাৎ ওর সাথে আমার ঝগড়া লেগে গেছে। ও আমাকে এখন আর বাজার-টাজার দেবে না। কি করব? তারপরে আমি রাস্তায় একদিন সোহাগের কাছে গেছি। সোহাগও আমাকে ফিরিয়ে দিয়েছে। ফিরিয়ে দেওয়ার পরে আমার মানে রাস্তায় বসে আমি চিৎকার করে কাঁদতেছিলাম। রাশেদকে বারবার ফোন দিচ্ছিলাম। ও আমার ফোন রিসিভ করতেছে না। কি করব? বাসায় ফিরে আসলাম। আসার পর দেখি যে দুপুরে যে খেয়েছে আমার ভাই বোনগুলো আর খায়নি। রাত্রে প্রতিবেশীর ঘর থেকে খাবার দিয়ে গেছে। সেটাও আমার বাবা খেয়েছে, ভাই বোনরা খেয়েছে, আমিও খেয়েছি। পরের দিন সকালবেলা রাশেদকে খুঁজতে বের হয়ে গেলাম। আমি আমার কামরাঙ্গি চর থেকে হেঁটে টিএসসির মোড় গেলাম। সেখানে ওকে পেলাম না, বাংলা মোটর আসলাম। বাংলা মোটর ওকে আমি পাইনি। ওকে খুঁজতে খুঁজতে আমার বিকেল হয়ে গেছে। বিকেল পার হয়ে সন্ধ্যা হয়ে গেছে। সারাদিন কিন্তু ভাই বোনগুলো না খাওয়া। রাস্তায় বসে জগন্নাথ হলের ওখানে বসে বসে চিৎকার করে কাঁদতেছি। আমি কি করব এখন? এক মহিলা আমাকে দেখছে। দেখে বলছে, "আম্মু তুমি কান্না করো কেন? কি হইছে?" যে আমার এরকম অবস্থা আমি কি করব? তো পরে বলল, "আমার সাথে আমার বাসায় চলো।" আমি বাসায় যাব না কারো। আমার ওই যে মানে আগে তো টিভিতে দেখতাম বাসায় নিয়ে যেত, মেরে ফেলতো, ওই ভয়টা ছিল আরকি। আমি কারো বাসায় যাব না। আমার বাসায় গেলে তোমার ভালো হবে। তুমি চলো। একটা বিশ্বাস নিয়ে, একটা দুঃসাহস নিয়ে আমি উনার বাসায় যাই। যার পর ও আমাকে বুঝালো, "দেখো এইভাবে হবে না। তুমি কিছু করো। তুমি বাবা-মাকে খাওয়াতে চাও?" আমি বলি, "হ্যাঁ, আমার বাবা-মা আমার কাছে সবকিছু। আমি খাওয়াবো তাদেরকে।" ও আমাকে প্রস্তাব দিল যে, "আমার ৩ টা ফ্রেন্ড আছে, তুমি আমার ৩ টা ফ্রেন্ডকে সময় দিবা। তুমি আজ দিতে পারবে?" আমি বলছি, "আমার টাকার দরকার। আমি যেকোনো মূল্যের বিনিময়ে আমি টাকা চাই। যেকোনো মূল্যের বিনিময় হোক আমি টাকা চাই। আমার টাকার দরকার। আমাকে আপনি প্লিজ ধার হলেও দেন।" আর ধারকে আজকালকার জমানায় কেউ কাউকে দেয় না। তোমার মানে দেহর বিনিময়ে তুমি টাকা নিতে পারো। তারপর ওনার ২ টা ফ্রেন্ডকে ফোন দিলেন। একজনকে লাইনে পায়নি, ২ জনকে পেয়েছে। ৩ জনের কথা বলছে। তো ওদেরকে আমি ১ ঘন্টা, ১ ঘন্টা করে ২ ঘন্টা সময় দেওয়া উনি আমাকে আ ১ম দিন দিলেন ৳২,০০০। আমি ওগুলো নিয়ে বাসায় আসছি। আসার পরে বাবা মাকে বাজার-টাজার করে দিছি, খাইছি। সেইদিন রাত্রে আমার বাবা আমাকে বলছে, "এত রাত কেন করছো? কোথায় গেছো?" এটা সেটা বলে আমার বাবা আমাকে মারছে। তখন আমি মাকে বললাম, "তোমাদের জন্য কষ্টও করব, ঘরে এসে মারও খাবো। এটা তো হয় না।" তো মা আর কিছু বললেন না। তো পরের দিন উনি আমার ফোন নাম্বার রেখে দিচ্ছে। ১ সপ্তাহ পর উনি আবার আমাকে ফোন দিছে। এই ভদ্রমহিলা? এই ভদ্রমহিলা। বলছে, "তা তুমি তো একদিন চলে গেলে আর ফোন দিলে না, খোঁজ নিলে না।" আমি "ওই টাকাতে কি হয়ে যাবে না? তোমার আরো টাকার দরকার?" আমি কি কিভাবে হয়? এর ভিতরে রাশেদ আমার কোনো খোঁজ খবর নেয়নি। আমি আপনাকে খুব আমার মনের ভিতরে কোশ্চেনটা ঘুরছিল। আমার মনে হয় যে প্রশ্নটা করা উচিত, হ্যাঁ? আমি প্রশ্নটা করছি এইভাবে। ১ম কথা হচ্ছে যে আপনি কি কাজ করছেন সেটার চাইতে আমি বরং কেন করছেন সেদিকে থাকতে চাই, হ্যাঁ? ১। ২ নাম্বার হচ্ছে যে আপনি তো নিজেও জানেন কারণ আপনি যে ফ্যামিলিতে বড় হয়েছেন এটা কত নিকৃষ্ট ধরনের কাজ। হ্যাঁ? কতটা বাধ্য হলে একটা মানুষ এই কাজটা করে সেটাও আমরা দেখেছি। এই কাজটা করে যখন আপনি পয়সাটা পেতেন, সামান্য ডালের পয়সা, ভাতের পয়সা, হ্যাঁ? কোন রকম ভাই বোনের মুখে তুলে দেওয়ার মতো একটা পয়সা। ওরা যখন এই খাবারটা খেত বা আপনি যখন খেতেন আপনার ফিলটা কি হতো? আমি যখন এই কাজটা করতাম, আমি যখন বের হতাম, তখন আমার মনে হয় যে আমি কোনো মানুষের ভিতরে পড়ি না। আমি একটা জঘন্য ধরনের মেয়ে। আমি নষ্ট হয়ে গেছি। যে জিনিসটা আমি সবসময় আমার হাসব্যান্ডের মুখে শুনতাম। তো
পরবর্তীতে এই কাজটা আমি করবো আমি কোনোদিন ভাবি নাই। আর ওই খাবারটা যেন আমার গলা দিয়ে নামতো না। কিন্তু মা শেষে বুঝতে পারতো যে এই কাজটা আমি কেন করলাম। অন্য কোনো কাজ করতে পারতাম। তখন চিন্তা করতাম যে অন্য কোনো কাজ করলে তো ওরা আমাকে রোজ টাকা দেবে না। হয়তো আজকে আমি জয়েন করছি ১ মাস পর আমাকে টাকা দেবে। কোনো মালিক আমাকে অ্যাডভান্স কিছু টাকা দেবে না। যেটা দিয়ে আমি মাস চলবো। তো পরে দেখা যেত কি এরকম ১ সপ্তাহ করছি, ২ সপ্তাহ করছি, ৩ সপ্তাহ করার পরে মাসখানেক পড়ার পরে না আমার কাছে কোনো খারাপ লাগতো না। কিন্তু ওই টাকার খাবারটা আমার গলা দিয়ে নামতো না। আর রাশেদকে তখন প্রচন্ড ঘেন্না হতো যে ও আমার কেন খোঁজ নেয় না। ও যদি খোঁজ দিত তাহলে আজকে আমার এরকম হতো না। এরকম করে রোজা চলে আসলো। আমি রোজার ভিতরে আমার বাবা মাকে এই কাজ করে ফুলফিল বাজার করে দিলাম। ঈদ কাটলো। ছোট ভাই বোনগুলোকে কাপড় দিচ্ছি। আমার ফুপু, ছোট ফুপু আমার এত কষ্ট পেয়েছি তখন যে আমার ছোট ফুপু আমার মাকে দিচ্ছে, ছোট ফুপু আর বড় ফুপু মাকে দিছে, বাবাকে দিছে, ভাইকে দিছে, বোনকে দিছে। আমাকে একটা সুতা পরিমাণ জিনিস কেউ দেয়নি। যখন আমি দেখলাম যে ওরা আমাকে পছন্দ করে না, তখন আর ওদের প্রতি আমার কোনো মায়া থাকলো না। তো ঈদের দিন রাশিদ আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরেও বলতেছে, "কেমন আছো?" আমি কি, "তুমি যেমন রেখেছো ঠিক সেরকমই আছি। না মরে বেঁচে আছি।" তো ও বলল যে, "এভাবে কথা বলতেছো কেন?" আমি কি, "না, তুমি যে একটা ব্যক্তিকে রেখে গেছো, জানো আমার বাবা কাজ করে না, আমার টাকা খায়, তোমারটা খেয়েছে। তো তুমি কিভাবে এভাবে চলে গেলে আমাকে রেখে?" ও আমাকে বলল যে, "ঠিক আছে, সবকিছু ঠিক হয়ে যাবে।" ঈদের দিন রাত্রে ও বলতেছে যে, "তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে দেখা করো।" কখন দেখা করব? রাতে দেখা করো। বিকেলে ওই মহিলা আমাকে ফোন দিছে যে, "লাবণ্য, তুমি একটু আসবা?" "কেন?" "আমার ২ টা ফ্রেন্ড আসছে। তুমি যাদের সাথে বসো তারাই আসছে। ঈদের দিন তোমাকে দেখতে চায়।" তো আমার তো কোন রকমের নেই। আমি চলে গেছি। আমি কিন্তু পুরোনো কাপড় পরে গেছি। কারণ আমি ঈদে কোনো কাপড় নিইনি। মানে তখন আমার হাসব্যান্ড আমাকে ৬ মাসে কিছু দেয়নি, বাবা-মাও কিছু দেয়নি। ওই যে শাড়িগুলো বিয়ের আগে কিনছি বা বাঁশ শাড়িগুলো, নতুন শাড়িগুলো ওগুলো পরতাম। তো আমি যাওয়ার পরে উনারা আমাকে ২ ঘন্টা রাখলো। ২ ঘন্টা রাখার পর আমাকে ৳৩,০০০ দিছে। ওরা বাইরে খেলো আমাকে নিয়ে। আমি ওদিকে রাশিদকে ফোন দিচ্ছি, রাশিদ ফোন রিসিভ করে না। ৮টার দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। ওই বৃষ্টিতে ভিজে, ভিজে ওকে আমি পুরো টিএসসি খুঁজছি। রমনা খুঁজেছি। ওকে আমি পাইনি। ও আমাকে রাত ১০টার সময় ফোন দিছে। "তুমি কোথায়?" বলছি, "আমি বাসায়।" "তুমি আমার সাথে দেখা করতে আসতো না?" এটা বলে প্রচন্ড ঝগড়া করতেছে আমার সাথে। পরে আমি বলছি, "আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে।" পরে ফোন রেখে দিয়ে ছোট ভাইটাকে বলছি, "আপু শিশু পার্কে ঘুরতে যাবো।" আর আমি আমার ছোট ভাই বোনদেরকে বাবা যে দেয় না সে অভাবটা বুঝতে দিতাম না। যেভাবেই হোক আমি ওদের সবাইকে বুঝায় রাখতাম যে না টাকা পয়সা আছে, খেতে পারবি, চলতে পারবি। তো আমার ওদেরকে নিয়ে আমি শিশু পার্কে ঘুরতে গেলাম। ৳৩,০০০ ছিল। তো ৳১,০০০ খরচা হয়ে গেল। ওদের যাওয়া আসা না। ও আমাকে রাশেদ আমাকে ফোন দিল, বলল, "চলো আজকে আমার এক ফ্রেন্ডের বাড়িতে যাবো।" ঠিক আছে যাবো। ফ্রেন্ডের কে আছে? মা আছে, ভাই আছে, বোন আছে, সবাই আছে। কিসের জন্য যাবো? ওরা আমার বউকে দেখতে চাইছে। ঠিক আছে যান। ঠিক আছে রাত ৮টায় আমাদেরকে বাসায় দিয়ে আসার পরে আমি ওর সাথে দেখা করলাম। সম্ভবত গুলিস্তান গিয়ে। ওর বাড়ি কি গুলিস্তানে ছিল? ওর বাড়ি মগবাজার। ওকে, আপনি বলছিলেন যে রমনাতে খুঁজছেন, টিএসসি তে খুঁজছেন। এই জায়গাগুলোতে আপনি কেন খুঁজতেন? ও এখানেই থাকতো। সারাদিন এখানেই বেশিরভাগ থাকতেন? সময় এখানে সময় কাটাতো বন্ধুদের সাথে। ওকে, আর ও আমাকে বলছে ঈদের দিন রাত্রেও ওইখানে থাকবে। ওকে। পরে আমি ওর সাথে গুলিস্তান দেখা করতে গেছি। যাই দেখি ওর এক ফ্রেন্ড আছে এখানে। পরিচয় করাই দিল। ওর নাম কালাম। ওর বাড়িতে আমরা বেড়াতে যাবো। ঠিক আছে চলো। বাড়িটা ছিল ভুলতা গাউসিয়া। যাওয়ার পরে দেখলাম যে খুব অন্ধকার, খুব একটা গ্রাম, বিল চারপাশে। ওখানে নিয়ে যাচ্ছে কোনা কোনা দিয়ে এই দিয়ে ঢুকালো কোথায় বাড়ির পেছন দিয়ে। আচ্ছা কি ব্যাপার? বাড়ির পেছন দিয়ে ঢুকলাম। ও এটা নতুন বাড়ি করছে। গেট করা হয়নি, টিন দিয়ে লাগায় রাখছে। এটা আসলে টিন দিয়ে লাগানো ছিল। দরজা খুলছে, আমি কি, কেউ তো নাই এখানে, এক রুম। একটা বিলের ভিতরে এক রুম। তো আমার কোনো না ভয় ছিল না। ও ছিল সাথে। আপনি ওকে লাভ করতেন সেই সময়টাতে এবং পুরো ওকে আমি পুরো লাভ দোস্ত। করতাম। আপনি যেই কাজের মধ্যে জড়িয়ে গেছেন, এই এটা কি কথাটা আমি ওকে বলি নাই। ও কি বুঝতেও পারেনি? ও বুঝতেও পারেনি। ওকে আমি বলতাম না, ও বুঝতে ও পারেনি। কারণ জিজ্ঞেস হচ্ছে করেনি যে এই আপনার মাসটা ও আমাকে সময় দেয়নি। না, কিন্তু ওর তো সন্দেহ হওয়া বা জিজ্ঞেস করার একটা ব্যাপার ছিল যে টাকাগুলো ও কোথা থেকে কিছু আসছে? জিজ্ঞেস করে নাই। ও বলছে বাজার করছে, আমি কি কোন রকম করেছি। মিথ্যে বলেছে আমার সাথে। আপনার ফ্যামিলি বুঝতো না যে এই আমার কাজগুলো? মা বুঝতে পেরেছিল। পরে আমাকে জিজ্ঞেস করছে, "তুই এত টাকা কোত্থেকে আনলি?" আমি মার কাছে স্বীকার করছি। মা কি বলেছিল? মা কোনো কথা বলেনি। মা নিস্তব্ধ হয়েছিল। বাবা বুঝতো না? বাবা বুঝতো না। আমার বাবা এক কথা মোট কথা বলতে গেলে ও ছিল টাকার, ও টাকার জন্য সব করতে পারে। শুধু পারে না মেয়ে আর বউকে বেচতে। তো আমি যখন ওর সাথে গেলাম
তারপর ও আমাকে বলতেছে কি, দেখো ওর ফ্যামিলির কেউ নাই, তো তোমাকে মিথ্যে বলে এখানে আনছি। তখন বাজে রাত 11টা। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি। আমাদের এই স্পেসটা কষ্টের স্পেস, এই স্পেসটা কান্নার স্পেস। সেই কান্না হয়তো আপনি ইথারের ওপার থেকে অনুভব করতে পারছেন। এটাই একটা বড় সমস্যা রেডিওর, কারণ চোখ দিয়ে টপটপ করে পানি পড়ে দেখা যায় না। তবে যারা গল্পের ভেতরে রয়েছেন তারা কিছুটা হলে অনুভব করতে পারছেন। লাবণ্যর চোখের যে এই মুহূর্তে যে পানিটা, সেটা আসলে না দেখলে বোঝানো যাবে না সেটার বেগটা আসলে কতটা তীব্র। আমরা ফিরে আসছি 4 মিনিট পরে, এবং 4 মিনিট পরেই আমরা বাকি গল্পগুলো জানবো। এই ফাঁকে ওকে দেখার জন্য চলে আসতে পারেন আপনারা আমাদের ফেসবুকে। জীবনের গল্পে আজকে রয়েছে এখানে লাবণ্য। লাবণ্য এই সমাজে বড় হওয়া একজন মেয়ে, তার পরিবার আছে, তার চারপাশে সমাজ ছিল, তার বাবার আর্থিক প্রতিপত্তিও ছিল, বিয়েও হয়েছিল, সবকিছুই ছিল। থাকার পরেও বর্তমানের তার যে জীবনের গল্পে আমরা যে জায়গাটিতে রয়েছি, সেটা আমাদেরকে অনেক বেশি শক্ট করে। এই যে বললাম না, জীবনের গল্প থেকে আপনি কিছু না কিছু হলেও শিখবেন, এবং একটা মেয়ে কতটা বাধ্য হলে এরকম অনৈতিক পথে যেতে পারে, এবং একটা পরিবারের জন্য কতটা অসম্মানের সেটা হতে পারে, সেই জ্বলন্ত উদাহরণ আজকে আমরা এখানে উপস্থাপন করবার চেষ্টা করছি। আমরা ফিরে যাব লাবণ্যর কাছে, তবে তার আগে বলতে চাই, তাকে দেখতে চাইলে এবং তাকে নিয়ে কোনো প্রশ্ন করতে চাইলে, যোগাযোগ করতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি, facebook.com/HELLO89